কাউকে সিটিজেনশিপ দিয়ে দেওয়ার পরে আমি তার থেকে রিভোক করতে পারি না, এটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করা হয়। দেখুন, ইলেকটোরাল বন্ড কোনোভাবেই কালো টাকা ফেরানোর কোনো হাতিয়ার হতে পারে বলে আমি বিশ্বাস করি না। বিভিন্ন গভর্নমেন্ট এন্টিটিগুলিকে এই বছর ইলেকশনে অ্যাক্টিভেট করা হয়েছে মানি ট্রান্সফারকে সঠিকভাবে সুপারভাইজ করবার জন্য। বিজেপি হলে করছে, কংগ্রেস ক্ষমতায় থাকলে করতো না, এগুলো সম্পূর্ণ বাজে কথা। মানুষ জানে না বলে এই নেতা মন্ত্রীরা উল্টোপাল্টা বলে মানুষকে মিস ইনফরমেশন ছড়িয়ে দেয়। বাচ্চাদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না, তাদেরকে ক্ষেত খামারে কাজ করানো হয়, তাদেরকে মিড ডে মিলের টাকা চুরি করে না। রাজীব কুমারের নেটওয়ার্ক কিন্তু অত্যন্ত স্ট্রং নেটওয়ার্ক, এবং তার লিডারশিপে কিন্তু পুলিশ যদি অটোনোমাসভাবে কাজ করতো তাহলে অনেক বেটার জিনিস আমরা দেখতে পেতাম। গভর্নমেন্ট অফিসিয়ালদের মধ্যে এই যে একটা বিশৃঙ্খলতা, এই যে একটা ঔদ্ধত্য, এই যে একটা ডেসপারেট বিহেভিয়ার, এইটা হয়েছে এই গভর্নমেন্টের মিসম্যানেজমেন্টের জন্য। 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং তার কিছুদিন পরে, বলতে গেলে কিছুদিন আগে সিএটা লাগু হয়েছে, এবং যারা শাসক দল আছে তারা, আমাদের রাজ্যের শাসক দলরা বলেছেন যে এই পুরো ব্যাপারটাই হচ্ছে বিজেপির একটা এজেন্ডা, যে এত টাইম সিএ যদি লাগু করা হতো, 2019-এ আইনে প্রণীত হয়েছে, তাহলে এত লেট কেন হলো, 4 বছর কেন পরে কেন হলো, এবং লোকসভা ইলেকশনের আগেই কেন হলো। অন্যদিকে কেন্দ্র থেকে বলা হয়েছে যে আমাদের 5 বছর হাতে সময় ছিল, তার মধ্যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা পূর্ণ করেছি। মানে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, যে এটা কি বিজেপির এজেন্ডা যেটা শাসক দল যেভাবে বলছে, নাকি কেন্দ্র থেকে যেভাবে তারা মত দিচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 2019-এ হওয়ার পরে সিএ যখন ঘোষণা হলো বা বিলটা পাস হলো, প্রেসিডেন্ট অ্যাসেন্ট করলেন, তারপরে কেন হয়নি তার অনেকগুলো কারণ আছে। প্রথম কথাটা হচ্ছে যে তার ঠিক পরেই কোভিড মহামারী শুরু হয়ে গেল। ফলে কোভিড মহামারীকে ডিফিট করা আমাদের অনেক গুরুত্বপূর্ণ সেই সময় হয়ে দাঁড়িয়েছিল, র্যাদার দ্যান এই ধরনের ইস্যুগুলোকে সলভ করা। কারণ সে সময় এমনি একটা ইন্টারনাল মাইগ্রেশন চলছে, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, দেশ বিদেশে বিভিন্ন মানুষ আটকে পড়েছে, তাদেরকে নিয়ে আসা। এই যে একটা মহামারীটা একটা মারাত্মক জায়গায় চলে গেল, অর্থনৈতিকভাবে লকডাউনে চলে গেলাম, সেই সময় সেইটা অনেক বেশি প্রায়োরিটাইজ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, র্যাদার দ্যান সিএ ডিপ্লয় করা। এবং আরও একটা সমস্যা যেটা হয়েছিল যে 2019 সালে আপনি যদি দেখেন যে সিএ প্রেসিডেন্ট অ্যাসেন্ট পাওয়ার পর থেকে বা টু সাম এক্সটেন্ট লোকসভায় পাস হওয়ার পর থেকেই সমগ্র দেশে এর কিন্তু নানা রকমের প্রোটেস্ট শুরু হয়ে গেল। ফলে একটা গণতান্ত্রিক সরকারকে মানুষের প্রোটেস্টের জায়গা দিতে হবে, তাকে ক্রিটিসিজম, এবার অনেক বেশ কিছু রুল, কোনটা করব, কোনটা করলে দেশের পক্ষে ক্ষতি হবে সেটাকে রিভিউ করবার জন্য সময় দিতে হবে। ফলে প্রেসিডেন্ট অ্যাসেন্ট করে দিলেন। আর সিটিজেনশিপের মতো একটা বিষয়, এটা তো সাধারণ একটা আইন নয় যে প্রথমে লাগু হয়ে গেল, পরে না হলে আবার অ্যামেন্ডমেন্ট করে দিলাম, এটা এতটা সোজা ব্যাপার নয়। কারণ যেই মুহূর্তে একজন নাগরিক সিটিজেনশিপ পেয়ে যাবেন, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি আলোচনা হচ্ছে প্রচণ্ডভাবে, যে সুপ্রিম কোর্টের যাবতীয় যা রিভিউ দেওয়ার, সে যদি ভার্ডিক্ট দেয় তাহলে সিটিজেনশিপ দেওয়ার আগে তাকে দিতে হবে। কারণ যেই মুহূর্তে একজন সিটিজেনশিপ পেয়ে গেলেন তখন কিন্তু তার উপরে ফান্ডামেন্টাল রাইট অ্যাক্টিভ হয়ে গেল, তখন কিন্তু সে এনর্মাস ক্ষমতার অধিকারী হয়ে যাবে একজন সাধারণ মানুষ। তখন কিন্তু আমি তাকে বলতে পারবো না যে সিটিজেনশিপ দিয়ে দিয়েছিলাম ভাই, ভুল হয়ে গেছে, তুমি বাদ। এটা কিন্তু করা যায় না। তো ফলে তো একটি মানুষও এই নতুন অ্যাক্ট অনুসারে সিটিজেনশিপ পাওয়ার আগে যা যা রিভিউ করার করতে হবে, যা যা অ্যামেন্ডমেন্ট করার করতে হবে, কাউকে সিটিজেনশিপ দিয়ে দেওয়ার পরে আমি তার থেকে রিভোক করতে পারি না, এটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করা হয়। তো সেই কারণে 2019-এর পর থেকে 2022-এ এই সময়টা লেগেছে বলে আমার মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, লোকসভা ভোটের আগে করা হয়েছে, তার মধ্যে নিশ্চয়ই একটা রাজনৈতিক গন্ধ তো আছেই। তার কারণ এই সমস্ত জিনিসগুলোই ভারতীয় জনতা পার্টির যে ইলেকশন ম্যানিফেস্টো তারা বের করেছিল, সেখানে এগুলো উল্লেখিত ছিল যে সিএ তারা করবে, রাম মন্দির তারা করবে। ফলে তাদের ম্যানিফেস্টো চেকলিস্টিং করে সেগুলোকে করা তাদের গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক পদক্ষেপ। ফলে সিএ ঠিক ভোটের আগে ডিপ্লয় করার মধ্যে রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকতেই পারে এবং আছে বলেও আমার মনে হয়। কিন্তু তার মানে এটা নয় যে 2019-এ যদি হয়ে যেত তাহলে সেটা খুব ভালো হয়ে যেত, এখন ফ্রেম হয়েছে বলে সেটা খুব খারাপ। তার মধ্যে যা অনুপ্রবেশ আটকানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। আমি আবারও বলছি যে অনুপ্রবেশ আটকানো প্রয়োজন। আমাদের দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে গেলে, আমাদের বর্ডার লাইনকে, ইন্টারনাল সিকিউরিটি এবং সোভেরেনিটিকে সুরক্ষিত করতে গেলে আমার অবশ্যই প্রয়োজন হচ্ছে এই অনুপ্রবেশ আটকানো। কিন্তু সেই অনুপ্রবেশ আটকাতে গিয়ে আমি আমার পূর্ববর্তী যাবতীয় যে অ্যাকর্ড সেটাকে ভায়োলেট করতে পারি না। আমি আমার সার্বভৌমত্বে হঠাৎ করে ধর্মের একটা প্রভিশন ঢুকিয়ে এনে ধর্মের ভিত্তিতে কাউকে জাজ করে স্পেসিফিক্যালি কাউকে এই অ্যাম্বিটের বাইরে রাখতে পারি না। সেগুলো মানবাধিকার বিরোধী হয়ে যাচ্ছে এবং সেটা সমগ্র ভারতবর্ষের বেশ কিছু বড় ঐতিহাসিক ঘটনাকে অস্বীকার করবে বলে আমার মনে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সাংবাদিক সাক্ষাৎকারে তাকে ইলেকট্রাল বন্ড নিয়ে কথা প্রশ্ন করলে তিনি জানান যে ইলেকট্রাল বন্ডটাকে আনা হয়েছিল দেশ থেকে কালো টাকা মুছে ফেলার জন্য। আর এখন যেমন সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডটাকে অসাংবিধানিক বলেছে, তার মানে এখন সাধারণ মানুষের মধ্যে ভয় আসা দরকার যে কালো টাকা হয়তো আবার ফিরে আসতে পারে। তো তোমার কি মনে হয় ইলেকট্রাল বন্ড, কিন্তু একদিকে ইলেকট্রাল বন্ডের যে হিসাব বেরিয়েছে তাতে ইলেকট্রাল বন্ড সব থেকে বেশি হচ্ছে বিজেপির নাম রয়েছে এবং তার নিচেই রয়েছে একটি রাজ্যের দল, সেটা টিএমসির নাম আছে। তো তোমার কি মনে হয় এই বিষয়ে? দেখুন, ইলেকটোরাল বন্ড কোনোভাবেই কালো টাকা ফেরানোর কোনো হাতিয়ার হতে পারে বলে আমি বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে ইটসেলফ আপনি যে কোনো পলিটিক্যাল ফান্ডিং ডোনেশন, আপনি ইনকাম ট্যাক্স আইন যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু ট্যাক্স অ্যাম্বিটের বাইরে। বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন ট্যাক্স বেনিফিট নেওয়ার জন্য এই টাকাটা এই সমস্ত জায়গায় ডোনেট করেন, এবং পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোতে ডোনেট করা বা ডোনেশন দেওয়া কিংবা এই ধরনের জিনিসপত্রগুলো হঠাৎ করে ইলেকটোরাল বন্ডের মাধ্যম দিয়ে শুরু হয়েছে তা নয়। এর একটা লম্বা ইতিহাস আছে। তার কারণ আমরা যে কর্পোরেট ক্যাপিটালিজমের যুগে বসবাস করি, এখানে গভর্নমেন্ট আসলে কর্পোরেট ক্যাপিটালিজমের সাইকেলের একটা রোবটস মাত্র। তার কারণ কর্পোরেট সারা পৃথিবীতেই তাই, নট অনলি ইন ইন্ডিয়া। আপনি আমেরিকাতে দিকে চোখ রাখুন, দেখবেন ডোনাল্ড ট্রাম্পকে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপিটালিস্টরা সাপোর্ট করেন। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় গভর্নিং স্ট্র্যাটেজি, তার পলিসি মেকিং, তার থেকে আলটিমেটলি বেনিফিটেড হন তারাই যাদের হাতে অর্থ আছে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত বিনিয়োগকারীরা তাকেই পুষ্ট করতে চায় বা তাকেই সিংহাসনে রাখতে চায় যার হাত দিয়ে বেরোনো পলিসি ইনভেস্টারদের বা বিনিয়োগকারীদের বা যারা বিজনেস টাইকুন বসে রয়েছেন তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে বা তাদের আরও ফুলে ফেঁপে উঠতে সাহায্য করবে। এবার ইলেকটোরাল বন্ডে সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে ইলেকটোরাল ডোনেশন দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু কে কাকে ডোনেট করছে এই যে একটা হাইড অ্যান্ড সিকের গল্প, এইটা আলটিমেটলি গণতন্ত্রের জন্য ক্ষতিকারক বলে সুপ্রিম কোর্টের মনে হয়েছে। আপনি ডোনেট করতেই পারেন, পলিটিক্যাল ফান্ডের যে ম্যানিফেস্টোগুলো বেরোয়, কার কত ওয়েলথ আছে না আছে সেগুলো তো পাবলিক ডোমেনে আসা উচিত, কে কত টাকা পাচ্ছে, কে কীভাবে খরচ করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইলেকটোরাল বন্ড ছিল বলে কালো টাকা সেফ হয়ে গেল, ইলেকটোরাল বন্ড না থাকলে কালো টাকা আবার চলে আসবে, এই যুক্তিটা খুব একটা আইনিভাবে হৃষ্টপুষ্ট যুক্তি বলে আমার মনে হচ্ছে না। তার কারণ কালো টাকা যার যেভাবে রাখার তার হাজার এক রকমের উপায় রয়েছে, তারা বিভিন্নভাবে পলিটিক্যাল ফান্ড পার্কিং করতেই পারেন। এবং আপনি যদি অ্যাসাচ ইলেকটোরাল বন্ডটা দেখেন, আপনি দেখলে বুঝতেই পারবেন যে এখানে একটা হাইড অ্যান্ড সিকের গল্প রয়েছে। তার কারণ এমন কোম্পানি এমন বিনিয়োগ করেছে যে কোম্পানি নেটওয়ার্থই অত নয়, তাহলে সে টাকাটা কোথা থেকে পেল? এবার আপনি চট করে প্রশ্ন করতে পারবেন না, কোনোটা পার্টনারশিপ কোম্পানি, কোনোটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে হট করে তার অডিট রিপোর্ট দেখতে চাইতে পারেন না, তার ক্যাশ ফ্লো দেখতে চাইতে পারেন না, কারণ সব তো পাবলিক এনলিস্টেড কোম্পানি নয় যে শেয়ার মার্কেটে ট্রেডিং হচ্ছে আপনি তার একদম পুরো ব্যালেন্স শিট দেখতে পেয়ে যাচ্ছেন। ফলত ইলেকটোরাল বন্ড একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা ইউটিলাইজ করা হয়েছে, বিভিন্ন পার্টি এর থেকে বেনিফিটেড। আর বিজেপি যেহেতু সর্বভারতীয় পার্টি এবং বিজেপির যেহেতু অ্যাম্বিট অফ পারফর্মিং অনেক বেশি, তার যে ক্ষেত্রটা অনেক বেশি, সেজন্য সে বেশি পরিমাণ সেখান থেকে বেনিফিটেড হয়েছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তৃণমূলও তো সেখান থেকে বেনিফিটেড হয়েছে, কংগ্রেসও তো সেখান থেকে বেনিফিটেড। তাই এই প্রত্যেকেই তো আলটিমেটলি ফান্ড, কারণ রাজনৈতিক সংগঠন চালাতে গেলে আপনার ফান্ডিংয়ের প্রয়োজন। বহু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আগে সাধারণ মানুষের থেকে চাঁদা নিয়ে চালানো হতো, এখন সেটা অনেক বেশি স্ট্রাকচার্ড হয়ে গেছে, এখন বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনের থেকে ডোনেশন নিয়ে চালানো হচ্ছে। ফলে ইলেকটোরাল বন্ড অগণতান্ত্রিক পদক্ষেপ ছিল বলে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, একদম সত্যি কথা। তার কারণ কে কোথায় কাকে ফান্ড করছে এবং ইলেকশানে তার প্রভাব কীভাবে পড়ছে এটার সাথে খুব লিঙ্ক পাবেন আপনি যদি ইলেকশন কমিশনারের যে বক্তব্যটা দেখেন যে প্রেস কনফারেন্সে, সেখানে কিন্তু তিনি যে 4M 4টে এর কথা বলেছেন, তার মধ্যে প্রথম দুটো এমই হচ্ছে, একটা হচ্ছে মাসল, একটা হচ্ছে মেমোরি, তারপরে মিস ইনফরমেশন এবং অন্যান্য জিনিসগুলো। এই যে প্রথম দুটো মাসল এবং মানি, এই মাসল এবং মানিটারি পাওয়ার যে 4M এর মধ্যে প্রথম দুটো এম, এই দুটো ইলেকশন কমিশন নিজে স্বীকার করেছে আগের দিন তার প্রেস কনফারেন্সে, যে মাসল এবং মানিকে ফাইট করা তাদের সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। এবং সেই কারণে তারা জিএসটি বলুন, ট্যাক্স অফিস বলুন, কিংবা ধরুন আরও যারা ব্যাংক বলুন, এই যে বিভিন্ন গভর্নমেন্ট এন্টিটিগুলিকে এই বছর ইলেকশানে অ্যাক্টিভেট করা হয়েছে মানি ট্রান্সফারকে সঠিকভাবে সুপারভাইজ করবার জন্য। ইলেকশন কমিশন চমৎকার পদক্ষেপ নিয়েছে এবার। ফলত ইলেকটোরাল বন্ড চলে গেছে মানে সমস্ত কিছু একেবারে যাচ্ছে তাই হয়ে যাবে দেশের, এটা ভেবে নেওয়ার কিছু নেই। যে শৃঙ্খলা অর্থনীতির মধ্যে যে সাইকেল রাখার, সে সাইকেলটা থাকবেই। যার কালো টাকা রাখার সে নানা রকম উপায় বের করে নেবে, আর যার মনে করা সৎভাবে ব্যবসা করা সে ব্যবসা করবে।
লোকসভা নির্বাচনের সময়সূচি পাস হওয়ার 24 ঘন্টাও পার হয়নি, তার আগেই রাজ্যের জিডি রাজীব কুমারকে চেঞ্জ করার কথা, মানে বলা হয়েছে চেঞ্জ হয়ে যাবে। এই নিয়ে শাসক দল থেকে বলা হয়েছে যে এটা পুরোই পূর্ব পরিকল্পিত এবং এটা নিরপেক্ষভাবে নির্বাচন করছেন না। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার কি মনে হয় এই বিষয়ে, তোমার কি বক্তব্য? কারণ কিছু শেখ শাহজাহানের যখন বিষয়টি বেশি বিতর্কিত একটি বিষয় যখন চলছিল, তাকে যখন গ্রেফতার করা হয়নি, তখন এই একটা মন্তব্য বারবার উঠে আসছিল যে যদি রাজীব কুমার চায় তাহলে এখনই শেখ শাহজাহানকে নিয়ে আসতে পারবে, কি 56 দিন ধরে তাকে টানতে হতো না এই বিষয়টা, যেটা মন্তব্য শুনে আসছি আমরা রাজনৈতিক মহলে। তো তোমার কি মনে হয় এই বিষয়টা নিয়ে? না, দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত পলিটিক্যাল লিডাররা না মানুষকে একটু ভিড়মি খাইয়ে দেন। প্রথম ঘটনাটা হচ্ছে যে এটা ইলেকশন কমিশনের স্পেসিফিক গাইডলাইন আছে, শুধু রাজীব কুমার বলে নয়, বহু থানার ওসি, এসপি, এই ধরনের যে গভর্নমেন্ট অফিসিয়ালরা একটা নির্দিষ্ট জায়গায় 3 বছরের বেশি তার টার্মস হয়ে গেছে, তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে এবং এমন একজনকে আনতে হবে যার সেখানে ক্ষমতা কায়েম করবার টেন্ডেন্সি কম। এটা নতুন কোনো নিয়ম নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে ভোটের আগে এই এক্সচেঞ্জেসগুলো হয়, শিফট করা হয়, ট্রান্সফার করা হয়। তার কারণটা কি? তার কারণ আমি দীর্ঘদিন ধরে যদি একটা জায়গায় চাকরি করি, বিশেষত পুলিশ প্রশাসনের মতো একটা জায়গা, সেখানে আমার একটা ক্ষমতা তৈরি হয়, কারণ আমার নেটওয়ার্কের মধ্যে ক্রিমিনালরা ঢুকে পড়ে, পলিটিক্যাল লিডাররা ঢুকে পড়ে, ফলে তখনই আমার এই যেটা চেনাশোনা একটা নেপোটিজমের স্বজন পোষণের গল্প চলে আসতে পারে এবং ক্ষমতার দিক থেকে আইন অপারেট করতে গিয়ে খানিকটা বায়াসনেস চলে আসতে পারে। সেই জন্য শুধু রাজীব কুমার নয়, আপনি কলকাতা পুলিশের আন্ডারে যে কোনো থানায় চলে যান, দেখবেন এই ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানকার ওসি ওখানে চলে যাচ্ছেন, ওখানকার ওসি এখানে চলে আসছেন, এই জিনিসগুলো শুরু হয়ে গেছে বিগত 2-3 মাস ধরে। ফলে এটার মধ্যে নতুন কিছু নেই এবং এটার মধ্যে রাজনীতি বিজেপি হলে করছে, কংগ্রেস ক্ষমতায় থাকলে করতো না, এগুলো সম্পূর্ণ বাজে কথা। মানুষ জানে না বলে এই নেতা মন্ত্রীরা উল্টোপাল্টা বলে মানুষকে মিস ইনফরমেশন ছড়িয়ে দেয়। এবার শেখ শাহজাহান কোথায় ছিল, কেন তাকে ধরতে পারা যায়নি, এর মধ্যেও তো শাসক দলের স্বজন পোষণ রয়েছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। তার কারণ শেখ শাহজাহান হঠাৎ করে সন্দেশখালী কাণ্ডে তার নাম উঠে এসছে তা নয়। এ দীর্ঘদিন 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে ইনি তৃণমূলে যোগদান করেন, তার আগে সিপিএমের আমলে রাজনীতি করতেন এবং 2013 থেকে 19 অবধি কনস্ট্যান্ট তিনি যে পরিমাণে প্রভাব বিস্তার করেছেন, তার 200টার ওপরে প্রায় মাছের ভেড়ি রয়েছে, তার নিজের নামে একটা বাজার রয়েছে এবং তিনি খোলা রাস্তায় দীর্ঘদিন ধরে অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ান, সেসব আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিল ফিল হিসাবে আসে, এগুলো কোনোটা শাসক দল জানতো না। অথচ তিনি কিন্তু সাধারণ নেতা নন, তিনি কিন্তু পঞ্চায়েতের একজন জেলা পরিষদের একজন সদস্য এবং পঞ্চায়েত প্রধানও ছিলেন বলে আমি শুনেছি। এবং মজা হচ্ছে যে পঞ্চায়েতের লিডারশিপ উনি দিতেন, সম্ভবত 2019 বা কোনো একটা, আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই, পশ্চিমবঙ্গ সরকারের একটা পুরস্কার সন্দেশখালীর ওই পঞ্চায়েতকে দেওয়া হয়েছিল যে শ্রেষ্ঠ চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত, একটা পুরস্কার দেওয়া হয়েছিল, আমার এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই, কিন্তু তখন সন্দেশখালীর এই কেউকেটাদের মধ্যে কিন্তু শাহজাহান তখন রয়েছেন। এবার মজাটা হচ্ছে যে আপনি আজকের ইমেজটা দেখুন, যে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না, তাদেরকে ক্ষেত খামারে কাজ করানো হয়, তাদেরকে মিড ডে মিলের টাকা চুরি করে নেওয়া হয়, এই শাহজাহান এবং তার আশপাশের যারা গুন্ডা বদমাশরা তারাই এগুলো করতো। অথচ তাহলে সেই জায়গাটা কি করে চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েতের পুরস্কার স্টেট গভর্নমেন্টের থেকে পেতে পারে, এটা একটা প্রশ্ন থেকে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে স্টেট যদি এদেরকে স্বজন পোষণ না করতো, প্রথম যখন 2019 সালে পোস্ট পোল ভায়োলেন্সে একাধিক খুনের মামলায় এফআইআর দায়ের হয়েছিল সন্দেশখালীর ওই থানাতে শাহজাহানের বিরুদ্ধে, কিন্তু ইন্টারেস্টিংলি এফআইআরগুলো থেকে পুলিশ যখন ইনভেস্টিগেট করে চার্জশিট তৈরি করলো, তখন শাহজাহানের নামটা গায়েব হয়ে গেল। এফআইআরে আমি অভিযোগ করছি যার নামটা প্রথম ফার্স্ট অ্যাকিউজড, তার নাম চার্জশিটে নেই, বহু চার্জশিটে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে অবভিয়াসলি পুলিশ কাউকে একটা লুকোনোর চেষ্টা করছে, ক্ষমতার একটা অপপ্রয়োগ সেখানে হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রেও এখন এসে কোর্টে তারা বলছে তার নামে নাকি 43টা মামলা রয়েছে। তাহলে এতদিন মামলাগুলো প্রসিড করা হয়নি কেন চেপে রাখা হয়েছিল? আজকে রেশন স্ক্যামটা এত বড় জায়গায় চলে গেছে বলে, আজকে ইডি সিবিআই ইনভলভ হয়ে গেছে বলে, ইডিকে পেটানো হয়েছে বলে তখন আমরা এই লোকটার সম্পর্কে জানতে পারছি, কিন্তু এ তো আগে একাধিক খুন করেছে, এক্সটর্শনের র্যাকেট রয়েছে, মহিলাদের সম্মানহানি করেছে, ছেলে মেয়েদের পড়তে যেতে দেয় না, নানা রকমের ওখানে গুন্ডামি করেছে। তখন স্টেট পুলিশ কোথায় ছিল? আর রইল পরে রাজীব কুমারের কথা। রাজীব কুমারের নামে 2014 সালে
2019 সালে সম্ভবত একটা অ্যাডিশনাল এফিডেভিট সাবমিট হয়েছিল সুপ্রিম কোর্টে। সিবিআই সেই অ্যাডিশনাল এফিডেভিটটা ফাইল করেছিল। সেখানে সিবিআই দেখাচ্ছে একদম তথ্যসহ যে কিভাবে রাজীব কুমার সেই সময় ছিলেন, বিধাননগর পুলিশ কমিশনারেটে ছিলেন বোধহয়, এবং চিটফান্ড মামলায় এই সিবিআই টিবিআই ইত্যাদি গঠন হওয়ার আগে চিফ মিনিস্টারের নেতৃত্বে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন রাজীব কুমার। এবং সেই টিমটা কি করতো, সেই টিমটা বিভিন্ন এই রোজ ভ্যালি, সারদাই যারা যারা ছিল সেই সময় কনভিক্টেড, তাদের অফিসগুলোতে গিয়ে ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট করতো, হার্ড ডিস্ক নষ্ট করতো, কম্পিউটার নষ্ট করতো, বহু ডেটা নষ্ট করেছে। এমনকি এরকম তথ্যও দেওয়া আছে যে সম্ভবত 2013 অক্টোবর মাসে একটা এফআইআর দায়ের হয়েছিল কলকাতার কোনো এক থানায় রোজ ভ্যালির এগেনস্টে। সিবিআই যখন তদন্ত করতে আসে তখন এই রাজীব কুমারের নেতৃত্বে থাকা এসআইটি তারা এই এফআইআরের কথাটা সিবিআইকে জানায়নি, ইচ্ছে করে যাতে তদন্তটা একটু ডিলে হয়, কোনোভাবে একটু ঘেঁটে যায়। পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যা মারফত তদন্ত করতে গিয়ে এই এফআইআরের ইনফরমেশানটা তাদের কাছে আসে। এগুলো কোনোটা আমার বানানো কথা নয়, এই তথ্যগুলো আমি আপনাকে বলছি। আপনি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাডিশনাল এফিডেভিট সাবমিটেড বাই সিবিআই, এটা পিডিএফ পাওয়া যায়, ডাউনলোড করে দেখে নেবেন, এই তথ্যগুলো সেখানে দেওয়া আছে। ফলত অবভিয়াসলি রাজীব কুমার কিন্তু অত্যন্ত এফিশিয়েন্ট আইপিএস, 1984 ব্যাচ সম্ভবত, যদি ভুল না করে থাকে 84 বা 89। তো রাজীব কুমারের নেটওয়ার্ক কিন্তু অত্যন্ত স্ট্রং নেটওয়ার্ক, এবং তার লিডারশিপে কিন্তু পুলিশ যদি অটোনোমাসভাবে কাজ করতো তাহলে অনেক বেটার জিনিস আমরা দেখতে পেতাম। কিন্তু আনফর্চুনেটলি স্টেট গভর্নমেন্ট পুলিশকে তার রোবটে পরিণত করে নিয়েছে। এই শাহজাহানকে ঠান্ডা করতে এমন কিছু সময় লাগার কথা নয়। আমাদের বাংলার পুলিশের কাছে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে পরিমাণ নেটওয়ার্ক রয়েছে, যে পরিমাণ মানে ইনফ্রাস্ট্রাকচারের সাথে আপনার যে পরিমাণ তথ্যর তার ব্যাংক রয়েছে, কথা বলছি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীতবাবু, তিনি কিছুদিন আগে কন্টেম্পট অফ কোর্ট হয়েছেন। কন্টেম্পট অফ কোর্ট হয়ে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ তাকে বলেছিল একটা রিপোর্ট জমা দিতে, যিনি কেন কন্টেম্পট হয়েছেন সেটারও তিনি উত্তরটা দেননি। এই যে একটা কিন্তু সাধারণ মানুষ নন, চোর ছাচোর গুন্ডা বদমাশ নন, কোনো অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, ইনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ওয়ার্কিং। তিনি যদি কোর্টকে অস্বীকার করেন, কোর্টকে না মানেন, তাহলে তার ডিপার্টমেন্ট আর 5টা গুন্ডা বদমাশ তারা তো ভাবছে যে আইন ফাইন রেখে লাভ কী, দেশের আমরাই রাজা। তো এই যে গভর্নমেন্ট অফিসিয়ালদের মধ্যে এই যে একটা বিশৃঙ্খলতা, এই যে একটা ঔদ্ধত্য, এই যে একটা ডেসপারেট বিহেভিয়ার, এইটা হয়েছে এই গভর্নমেন্টের মিসম্যানেজমেন্টের জন্য। গভর্নমেন্ট শিখিয়েছে এদেরকে যে ওসব মানতে হবে না, আমরা যা বলছি তুমি সেইটা করো। এদের নিজস্ব স্বতন্ত্রতা মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। সেজন্য আজকে কোর্টের এগেনস্টে এরকম কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাচ্ছে। পুলিশ আইন মানে না, পুলিশ বেআইনি কাজ করছে, এবং পুলিশের ছাতার তলায় বড় হচ্ছে এই সমস্ত ক্রিমিনালরা। এটা আমাদের সভ্যতার জন্য খুবই আনফর্চুনেট।